আগের দিন আমি তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব ওই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত যে পার্ট ওয়ানের মধ্যে যে ইউনিট 1 রয়েছে, সেই ইউনিট 1-এ রয়েছে যে গদ্যটি উপমন্যু কথা, সেই উপমন্যু কথার সংক্ষিপ্ত পরিচয়। উপমন্যু কথা এটি একটি পৌরাণিক গল্প, আমাদের পাঠ্যাংশে অন্তর্ভুক্ত হয়েছে। এই উপমন্যু কথা গল্পটি মূল গ্রন্থ হচ্ছে মহাভারত। আমরা এক নজরে কী আছে এই উপমন্যু কথার মধ্যে, বা এর রচয়িতাকে, রচয়িতার সংক্ষিপ্ত পরিচয়, এই সম্বন্ধে জানব। কী রয়েছে উপমন্যু কথা? এর রচয়িতাকে না, এর রচয়িতা হচ্ছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তাহলে উপমন্যু কথা রচয়িতাকে না, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে উপমন্যু কথা রচয়িতা। এই বেদব্যাসের আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব 700 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 350 অব্দ পর্যন্ত, অর্থাৎ 700 খ্রিস্টপূর্বাব্দ থেকে 350 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো একটি সময়ে মহর্ষি বেদব্যাস এর আবির্ভাব হয়। মহর্ষি বেদব্যাসের পিতা হল ঋষি পরাশর এবং মাতা হলেন সত্যবতী। মাতা সত্যবতী বেদব্যাসকে যমুনা নদীর তীরে কোনো একটি দ্বীপে জন্ম দিয়েছিল, তাই বেদব্যাসকে দ্বৈপায়ন বলা হয়। এবং এই বেদব্যাস বা ব্যাসদেবের গায়ের রং কালো ছিল, তাই তার আরেক নাম কৃষ্ণ। তিনি এই ব্যাসদেবী বেদের বিভাজন করেছিল, তাই তার আরেক নাম বেদব্যাস। বেদ অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব যে 4টি বেদ রয়েছে, সেই 4টি বেদের বিভাজন কর্তা হলো কে না, এই ব্যাসদেব, তাই তাকে বেদব্যাস নামেও জানা হয়। তাহলে এই ব্যাসদেবের সম্পূর্ণ নাম কি না, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার মাতা হচ্ছে সত্যবতী, পিতা হচ্ছে ঋষি পরাশর। তিনি হিমালয়ের তুষারাবৃত অর্থাৎ তুষারাচ্ছন্ন বা বরফাবৃত বদরিকা আশ্রমে মহাভারত নামক মহাকাব্যটি রচনা করেছিলেন। তাই এই বেদব্যাসকে বাদরায়ণ ব্যাসও বলা হয়। মহর্ষি বেদব্যাস মহাভারত নামক মহাকাব্য রচনা করেন। সংস্কৃত সাহিত্যে যে দুটি মহাকাব্য রয়েছে, রামায়ণ এবং মহাভারত, সেই রামায়ণ এবং মহাভারতের মধ্যে যেটি বৃহত্তম মহাকাব্য, সেই মহাভারত নামক মহাকাব্যটি রচনা করেন এই বেদব্যাস। এরপর আমরা জানব উপমন্যু কথার উৎস কী, মূল গ্রন্থের নাম কি এবং মূল গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়। উপমন্যু কথা এই গদ্যটির উৎস হল মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতম নামক মহাকাব্যের 18টি পর্বের মধ্যে যে প্রথম পর্ব রয়েছে আদি পর্ব, সেই আদি পর্বের 3য় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায় হচ্ছে এই গল্পটির উৎস। অর্থাৎ এক কথায় বলতে গেলে মহাভারতের প্রথম পর্ব আদি পর্বের 3য় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায় উপমন্যু কথার মূল উৎস। যদি বলা হয় উপমন্যু কথার মূল গ্রন্থের নাম কি না, উপমন্যু কথার মূল গ্রন্থের নাম হলো কি না, মহাভারতম। এই মহাভারতম নামক মহাকাব্যটি 18টি পর্বে বিভক্ত। এই মহাভারতম নামক মহাকাব্যটি 18টি পর্বে বিভক্ত। সেই 18টি পর্ব হলো নিম্নরূপ, অর্থাৎ নিম্নে তোমাদের দেওয়া আছে, সেইগুলো আমি বলছি। 18টি পর্ব হলো কি, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্রমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গারোহণ পর্ব।
অর্থাৎ এই হলো মহাভারতের মোট 18টি পর্ব। সেই 18টি পর্বের মধ্যে যে প্রথম পর্ব আদি পর্ব, সেই আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায়, সেই পৌষ্য পর্বাধ্যায় থেকে আমাদের যে পাঠ্য উপমন্যু কথা, সেই উপমন্যু কথা গল্পটি নেওয়া হয়েছে। এই মহাভারতে মহান ভারতের কথা বর্ণিত রয়েছে, তাই একে বলা হয় মহাভারত। এই মহাভারত নামক মহাকাব্যে মোট শ্লোক সংখ্যা প্রায় 1 লক্ষ। তাই মহাভারতমের অপর নাম শত সহস্রী সংহিতা। এছাড়াও মহাভারতমের অনেক অপর নাম রয়েছে, সেগুলো হলো কি না জয়, আখ্যান, উপাখ্যান, পঞ্চম বেদ, ভারত সংহিতা, ভারতকোশ, কাশ্মীর বেদ প্রভৃতি। এই মহাভারতের যে 18টি পর্ব বললাম, সেই 18টি পর্বের মধ্যে যে ষষ্ঠ পর্ব রয়েছে ভীষ্ম পর্ব, সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই 25 থেকে 42তম অধ্যায়ে মোট অধ্যায় রয়েছে 18টি। সেই 18টি অধ্যায় বিশিষ্ট এবং 700 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা কিনা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, সেটাও নেওয়া হয়েছে বা সেটাও রয়েছে এই মহাভারতম নামক মহাকাব্যে। এই মহাভারতমকে অবলম্বন করে পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যে, বাংলা সাহিত্যে, জৈন সাহিত্যে, অনুবাদ সাহিত্যে, এছাড়াও অন্যান্য সাহিত্যে অনেক মূল্যবান গ্রন্থ রচনা হয়েছে বা রচিত হয়েছে। সেই গ্রন্থগুলি আমি নিম্নের চার্ট আকারে তোমাদের দিয়েছি। কি না, সংস্কৃত সাহিত্যে মহাভারত অবলম্বন যে গ্রন্থগুলি রচিত হয়েছে সেগুলো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম, এইভাবে দেওয়া আছে ভাসের, রাজশেখর, ভারবী, ভট্টনারায়ণ, শ্রীহর্ষ, মাঘ, ক্ষেমেন্দ্র প্রভৃতি। তারপর রয়েছে জৈন সাহিত্যে মহাভারতের প্রভাব, বাংলা সাহিত্যে রয়েছে মহাভারতের প্রভাব। বাংলা সাহিত্যে রয়েছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা কাব্য, নরকবাস, বিদায় অভিশাপ, গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ, এবং হরিশ্চন্দ্র মিত্রের রয়েছে নল দময়ন্তী কথা। অনুবাদ সাহিত্যে রয়েছে কাশিরাম দাসের মহাভারত, যা আমরা আগেও শুনেছি। এই কাশিরাম দাসের মহাভারত, যা কিনা হচ্ছে মহাভারত অবলম্বনে রচিত। এই গ্রন্থগুলি তোমাদের মোটামুটি গ্রন্থগুলির নাম এবং গ্রন্থকারের নাম জানলেই হবে। পরবর্তী পাঠ্যাংশে চলে আসছি। তাহলে কি বলছে না, তাহলে বললো কি, তাহলে এই মহাভারতম নামক যে মহাকাব্য, সেই মহাকাব্য থেকে নেওয়া হয়েছে উপমন্যু কথা। মহাভারতম মহাকাব্যের 18টি পর্ব রয়েছে। 18টি পর্বের প্রথম পর্ব আদি পর্ব থেকে নেওয়া হয়েছে উপমন্যু কথা। কিন্তু সেই 18টি পর্বের মধ্যে যে ষষ্ঠ পর্ব রয়েছে ভীষ্ম পর্ব, সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়ে মোট 18টি অধ্যায় রয়েছে। 18টি অধ্যায় থেকে নেওয়া হয়েছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা, যাতে কিনা 700 শ্লোক রয়েছে, তাই গীতার অপর নাম সপ্তশতী। এবার আমাদের যে রয়েছে কি উপমন্যু কথা পাঠ্যাংশ, তার সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। কী রয়েছে উপমন্যু কথা? এই উপমন্যু কথা পাঠ্যাংশে আমরা 3 জন চরিত্রের নাম উল্লেখ পাই। একজন ঋষি বা গুরু আয়ধ্যৌম এবং তার শিষ্য উপমন্যু, এবং দেববৈদ্য রয়েছে 2 জন, অশ্বিনী কুমারদ্বয়। এই নিয়ে মোট 3 জন চরিত্রের নাম, মোট 4 জনের উল্লেখ পাই। এই গল্পটির মধ্যে মহাভারতের যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তা তুলে ধরা হয়েছে। তখনকার শিক্ষা ব্যবস্থা ছিল আশ্রম কেন্দ্রিক বা আশ্রম ভিত্তিক, অর্থাৎ গুরুগৃহে গিয়ে বিদ্যালাভ করতে হতো। এই বিদ্যালাভকে বলা হতো ব্রহ্মচর্য আশ্রম। অর্থাৎ ঐতিহাসিক যুগে যে চতুরাশ্রম ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস, তার মধ্যে অন্যতম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, যেখানে 12 বছর গুরুগৃহে গিয়ে বিদ্যা লাভ করতে হতো। এখানেও উপমন্যু নামে এক শিষ্য তার গুরুগৃহে অর্থাৎ আয়ধ্যৌমের আশ্রমে গিয়ে
সে শিক্ষা লাভ করছে এবং সে শিক্ষা লাভের পাশাপাশি যে গুরুর আদেশ পালন করছে সেই কথা এখানে তুলে ধরা হয়েছে। এখানে উপমন্যুর গুরুভক্তি, সত্যবাদিতা, ত্যাগ, সংযমী মনোভাব, দায়িত্বপরায়ণতা প্রভৃতি গুণাবলীর প্রকাশ ঘটেছে। এই উপমন্যু ছিল শিবের ভক্ত। তাহলে আমরা মোটামুটি জানলাম যে উপমন্যু কথা রচয়িতাকে, রচয়িতার সামান্য পরিচয়, উৎস কী, মূল গ্রন্থের নাম কি, মূল গ্রন্থের সামান্য পরিচয় এবং উপমন্যু কথা মধ্যে তার যে শিষ্যের মধ্যে কি কি গুণাবলী রয়েছে বা উপমন্যু কথা থেকে জানতে পারি তৎকালীন সমাজের শিক্ষা ব্যবস্থা কী রয়েছে সেটা জানতে পারলাম। এবার আমাদের যেটা জানার সেটা হচ্ছে পাঠ্যাংশ, অর্থাৎ আমাদের পাঠ্যাংশের মধ্যে কী রয়েছে। আমি পাঠ্যাংশটির সংক্ষিপ্ত আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমি লাইন ধরে ধরে তোমাদের টেক্সট আলোচনা করব। আজকে সংক্ষেপে আলোচনা করছি গল্পটির মধ্যে কি রয়েছে। না, মহর্ষি বা ঋষি আয়ধ্যৌমের 3 জন শিষ্য ছিল, আরুণি, উপমন্যু ও বেদ। তার মধ্যে উপমন্যুকে তিনি গরু রক্ষার দায়িত্ব দিয়েছিল। উপমন্যু প্রত্যহ গোচারণ করতে যেত। দিনের বেলা গরু চড়িয়ে সায়ান্নে বা দিনের শেষে যখন সে গুরুর আশ্রমে ফিরে গুরুর সামনে দাঁড়িয়ে উপমন্যু গুরুকে প্রণাম জানাতো। যখন উপমন্যু গুরুকে প্রণাম জানালো তখন গুরু উপমন্যুকে বেশ হৃষ্টপুষ্ট অর্থাৎ মোটাসোটা দেখে গুরু তাকে জিজ্ঞাসা করছে, তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো? কারণ তুমি তো বেশ হৃষ্টপুষ্ট হয়েছ, তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো? তখন উপমন্যু গুরুকে বললেন যে আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। তখন গুরু তাকে বলছে, গুরুকে না নিবেদন করে অর্থাৎ আমাকে না দিয়ে ভিক্ষালব্ধ বস্তু তোমার গ্রহণ করা উচিত হয়নি। তাই গুরুর কথা মতো উপমন্যু তার ভিক্ষালব্ধ সমস্ত বস্তু গুরুকে দান করল। এইভাবে ক্রমান্বয়ে পরবর্তীতে আবার উপমন্যু গরু নিয়ে গোচারণ করতে যায়। গোচারণ করে গুরু ফিরে এসে গুরুর সামনে দাঁড়িয়ে গুরুকে নমস্কার করায় গুরু তাকে পুনরায় হৃষ্টপুষ্ট দেখতে পায়। তখন গুরু তাকে জিজ্ঞাসা করে যে আমি তোমার ভিক্ষার সমস্ত কিছু কেড়ে নিই, তাহলে তুমি কিভাবে হৃষ্টপুষ্ট হয়ে গেছো? তখন গুরুকে উপমন্যু বলল যে গুরুদেব, আমি প্রথমে আমার ভিক্ষার সমস্ত কিছু আপনাকে দিয়ে দিই, পরে আমি আবার বেরিয়ে যাই ভিক্ষার জন্য। তখন গুরু তাকে বলছে, এটা তো ঠিক নয়, এটা তো অন্যায়। তুমি অন্য যারা ভিক্ষাজীবীরা রয়েছে তাদের তুমি কি করছো? ভিক্ষাদানে বাধা সৃষ্টি করছো, অর্থাৎ তাদের জীবিকা নির্বাহে তুমি বাধা সৃষ্টি করছো। তাই দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করা তোমার উচিত হয়নি। গুরুর কথা মতো উপমন্যু দ্বিতীয়বার আর ভিক্ষা গ্রহণ করলো না। এইভাবে পরবর্তী দিনে উপমন্যু পুনরায় গরু চড়িয়ে নিয়ে এসে বা গরু রক্ষা করার শেষে গুরুর সামনে যখন দাঁড়ালো, গুরু তাকে পুনরায় আগের মতো সেই হৃষ্টপুষ্ট অর্থাৎ মোটাছোটা দেখতে পেল। তখন গুরু তাকে জিজ্ঞাসা করছে, আমি তোমার ভিক্ষার সমস্ত কিছু গ্রহণ করে নেই, তুমি দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণও করো না, তাহলে তুমি কীভাবে হৃষ্টপুষ্ট হয়েছ? তখন গুরুকে উপমন্যু বলছে, হে গুরুদেব, আমি এই গরুগুলোর দুগ্ধপান করে জীবিকা নির্বাহ করছি, অর্থাৎ গরুগুলোর দুধ পান করে আমি আমার জীবন ধারণ করছি। তখন গুরু তাকে বলছে, আমার অনুমতি না নিয়ে তোমার দুগ্ধ পান করা তো ঠিক হয়নি, এবং তুমি কি করছো? তুমি বাছুরগুলোর জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছো। অর্থাৎ গরুর দুধ পান করার অধিকার কেবল রয়েছে বাছুরের, আর সেই বাছুরের খাওয়ার তুমি খেয়ে নিচ্ছ, অর্থাৎ তুমি বাছুরগুলোর আহারে বাধা সৃষ্টি করছো, তাই এটা তোমার করা অন্যায়। তখন গুরুর আদেশ মেনে উপমন্যু এ কাজটাও করল না। পরবর্তী দিনে গুরুর সামনে বা গুরুর গৃহে যখন এসে উপমন্যু দাঁড়ালো গরু রক্ষা করার শেষে, তখন উপমন্যুকে আবারও হৃষ্টপুষ্ট দেখতে পেল গুরু। তখন তাকে গুরু বলছে, আমি তোমার ভিক্ষার জিনিস কেড়ে নেই, তুমি দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করো না, তুমি গরুর দুধও পান করো না, তাহলে তুমি কীভাবে হৃষ্টপুষ্ট হচ্ছ? বলছে, হে গুরুদেব, আমি ফেন পান করি। ফেন অর্থাৎ কি না,
বাছুর যখন গরুর দুগ্ধ পান করে অর্থাৎ মাতৃদুগ্ধ পান করে তখন সেই বাছুরগুলোর মুখ থেকে এক ধরনের ফেনা নির্গত হয়, একেই বলা হয় ফেন। সেই ফেনা আমি পান করি। বলছে ফেনা পান করাও তোমার উচিত হয়নি, তোমার এটা অনুচিত কার্য। তখন গুরুর আদেশ মেনে এই কাজটাও উপমন্যু করলো না। এইভাবে গরু রক্ষা করতে গিয়ে উপমন্যু ক্ষুধায় কাতর হয়ে, এদিকে গুরুর আদেশে কোনো কিছু সে ভক্ষণ করতে পারছে না, তাই সে ক্ষুধায় কাতর হয়ে বনে বনে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে আকন্দ গাছের পাতা খেয়ে নেয়। সেই আকন্দ গাছের পাতা খুব তিক্ত বিষাক্ত, তাই তা খাওয়ার ফলে উপমন্যু কী হয়, অন্ধ হয়ে যায় এবং সে অন্ধ হয়ে একটি কুয়োর মধ্যে পড়ে যায়। এইদিকে সন্ধ্যা হয়ে আসছে দেখে যখন উপমন্যু আশ্রমে ফিরছে না, তখন গুরু ভাবছে উপমন্যু মনে হচ্ছে যে এই অত্যাচার না সহ্য করতে পেরে আশ্রম ছেড়ে চলে গেছে। তাই গুরু উপমন্যুকে খোঁজার জন্য অরণ্যে বা বনে গেল। বনে গিয়ে উপমন্যুকে আহ্বান করছে, যখন উপমন্যুকে ডাকছে তখন উপমন্যু তার ডাক পেয়ে সাড়া দিচ্ছে একটি কুয়োর মধ্যে থেকে। কুয়োর মধ্যে উপমন্যুকে দেখতে পেয়ে গুরু কিভাবে সে কুয়োর মধ্যে পড়লো সেই ঘটনা জানতে চাইল। তখন উপমন্যু সমস্ত ঘটনা বলল। তখন গুরুদেব তাকে বলছে, তুমি অশ্বিনী কুমারদ্বয় অর্থাৎ যে দেববৈদ্য সেই অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করো, তারাই তোমাকে কি করবে না, মঙ্গল লাভ বা তোমার দৃষ্টি হচ্ছে ফিরিয়ে দেবে। সেই গুরুর কথা মতো উপমন্যু কী করলো না, অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করলো। স্তুতিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় আবির্ভূত হয়ে উপমন্যুকে একটি পিষ্টক বা পিঠা দিতে চাইল, কিন্তু উপমন্যু নিতে রাজি হয়নি। কারণ না, গুরুর কে না দিয়ে উপমন্যু সে পিষ্টক গ্রহণ করতে পারবে না, এটা সে অশ্বিনী কুমারদ্বয়কে জানিয়ে দেয়। অর্থাৎ বলে যে আমি আমার গুরুদেবকে না নিবেদন করে আমি এই পিষ্টক নিতে পারবো না। তখন অশ্বিনী কুমারদ্বয় বলে, এর আগেও তোমার গুরুদেব আমাদের স্তুতি বা স্তব করেছিল এবং আমরা সন্তুষ্ট হয়ে যখন তাকে পিষ্টক দান করি তখন তিনি তার গুরুদেবকে না দিয়ে এই পিষ্টক তিনি ভক্ষণ করেছিল, তাই তুমিও খেয়ে নাও। বলছে না, আমার গুরুর আদেশ নেই, অর্থাৎ আমি আমার গুরুকে পিষ্টক না দান করে আমি খেতে পারবো না। তখন তার এই গুরু ভক্তিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় বলে যে তোমার গুরু ভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি, তাই তোমার গুরু যেহেতু তার গুরুর প্রতি ভক্তি করেনি, তাই তোমার গুরুর দাঁত হবে সোনার লোহার মতো এবং তোমার দাঁত হবে সোনার মতো এবং তুমি মঙ্গল লাভ করবে। এই সমস্ত ঘটনা কাকে বলছে না, গুরুকে বলছে উপমন্যু। সমস্ত ঘটনা শুনে গুরুদেব বলছে, যেহেতু অশ্বিনী কুমারদ্বয় বলছে তাহলে তুমি অবশ্যই মঙ্গল লাভ করবে এবং আমার আশীর্বাদে তোমার সমস্ত বেদ অর্থাৎ যে 4টা বেদ সেই বেদ তোমার স্মৃতিপথে থাকবে, অর্থাৎ তুমি সমস্ত বেদে পারদর্শী হবে। এই হচ্ছে আশীর্বাদ দান করে গুরু তার শিষ্যকে, তার গুরু ভক্তিতে সন্তুষ্ট হয়ে। এই হচ্ছে তোমাদের পাঠ্যাংশ। তার মানে আমরা কি জানতে পারলাম পাঠ্যাংশের মধ্যে, যে বললাম যে গল্পটির মধ্যে রয়েছে একজন শেষে গুরু ভক্তি, অর্থাৎ গুরুর প্রতি তার একান্ত ভক্তি ছিল বলেই সে গুরুর সব আদেশ পালন করছিল। সত্যবাদিতা, সে কখনো মিথ্যা কথা বলেনি, সে যখন যেটা আহার করছে সেটা গুরুকে সত্য কথা বলছে। ত্যাগ, সে ক্ষুধার থাকা সত্ত্বেও তার সেই ক্ষুধার জ্বালা সে ত্যাগ করেছে। সংযমী, সে গুরুর সামনে সংযমী, ধীর স্থির নম্রভাবে আচরণ করছে। দায়িত্বপরায়ণতা, অর্থাৎ তার দায়িত্ব ছিল গোচারণ করা, তাই সেই গোচারণ করা সেই দায়িত্বটা সে পালন করেছিল। তার মানে এই যে চরিত্রগুলো উপমন্যুর মধ্যে চরিত্রিক বৈশিষ্ট্য উপমন্যু চরিত্রের মধ্যে লক্ষিত হয় এবং তার অন্যতম যে চরিত্র বৈশিষ্ট্য রয়েছে গুরু ভক্তি, সেটাও প্রকাশিত হয়েছে। আশা করি প্রত্যেকে গল্পটা বুঝতে পেরেছ। পরের দিন থেকে আমি লাইন ধরে টেক্সট আলোচনা করে দেবো।